আমরা গ্যাংটক ও দার্জিলিং কম্বাইন্ড ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে অতি অল্প সময়ে অর্থাৎ 6 দিন এবং 5 রাতে এবং গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটগুলি বাদ না দিয়ে ন্যূনতম খরচে ঘুরে আসা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করব। আমার এই চ্যানেলে আগে থেকে পৃথকভাবে দার্জিলিং ট্যুর প্ল্যান এবং গ্যাংটক ট্যুর প্ল্যান নামে 2টি ভিডিও আছে। যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা আমার ওই 2টি ভিডিও অনুসরণ করে গ্যাংটক দার্জিলিং ট্যুর প্ল্যান একসাথে করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নতুন ভিউয়ার আছেন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো চলুন শুরু করা যাক। আজ আমি 6 দিন ও 5 রাতে কীভাবে দার্জিলিং গ্যাংটক একসাথে ভ্রমণ করা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ কখন যাওয়ার আদর্শ সময়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে প্ল্যান করবেন, কতই বা খরচ, এইসব। সমুদ্র বলতে যেমন বাঙালি বোঝে দীঘা বা পুরী, তেমনি হিল স্টেশন বা শৈল শহর বলতে দার্জিলিং। কথাতেই তো আছে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং এই হলো বাঙালির প্রিয় ঘোরার জায়গা। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। পাহাড়ি এলাকার মনোরম পরিবেশ, চা বাগান, টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই নিয়েই দার্জিলিং। এখানে চায়ের স্বাদ তো পৃথিবী বিখ্যাত, টয় ট্রেনও পৃথিবী বিখ্যাত তো বটেই, কারণ ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করেছে। আর যেটা ছাড়া দার্জিলিং অসম্পূর্ণ তা হলো টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখা। আর উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের রাজধানী শহর হলো গ্যাংটক। হিমালয় পর্বতমালা, সূর্য শিখরগুলির মাঝখানে মনোরম ও আরামদায়ক পরিবেশে গ্যাংটকের অবস্থান। মেঘের বাড়ি সিকিম ঘোরার সবচেয়ে সহজ উপায় হলো গ্যাংটককে কেন্দ্র করে ঘোরা। গ্যাংটক ও এর আশেপাশের অঞ্চল পুরোটাই সুবিশাল দৃষ্টিনন্দন পাহাড়ে ঘেরা। বৈচিত্র্যময় উদ্ভিদ সাথে বিচিত্র প্রাণীকুল মিলিয়ে গ্যাংটক হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য। প্রথমেই বলি কখন যাবেন, অর্থাৎ যাওয়ার আদর্শ সময় কখন। দার্জিলিং গ্যাংটক যাওয়ার আদর্শ সময় হলো বর্ষাকালটা, মানে জুন থেকে সেপ্টেম্বর মাস বাদ দিয়ে বাদবাকি যে কোনো সময় আপনি যেতে পারেন। আপনি যদি জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে যান তাহলে প্রচুর পরিমাণে বরফ দেখতে পাবেন। আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের সঙ্গে অতি সুন্দর মনোরম ওয়েদার পাবেন। এখন বলি কিভাবে যাবেন। দার্জিলিং ও গ্যাংটকের নিকটতম রেল স্টেশনটি হলো নিউ জলপাইগুড়ি, সংক্ষেপে এনজেপি। শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন থেকে অনেকগুলো ট্রেন এনজেপি যায়। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ট্রেন হলো দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস। আপনি রাতের দিকের যে কোনো একটি ট্রেন ধরে সকাল নাগাদ পৌঁছে যান এনজেপি। চেষ্টা করবেন সকাল 8টা থেকে 9টার মধ্যে এনজেপি পৌঁছানো। ভাড়া পড়বে সিলভার কোচের জন্য কম বেশি 330 থেকে 400 টাকা। এছাড়া আপনি বিমানে করেও আসতে পারেন। সেক্ষেত্রে দার্জিলিংয়ের কাছাকাছি বিমানবন্দরটি হলো বাগডোগরা, আর গ্যাংটকের কাছাকাছি বিমানবন্দরটি হলো পাকিয়ং। বাগডোগরা থেকে দার্জিলিংয়ের দূরত্ব 68 কিমি আর গ্যাংটকের দূরত্ব 76 কিমি। পাকিয়ং থেকে গ্যাংটকের দূরত্ব 27 কিমি। তো আপনি বাইকার বা বাইপ্লেন যেদিক থেকে আসুন না কেন, রেল স্টেশন বা বিমানবন্দর থেকে আপনাকে পুনরায় গ্যাংটক বা দার্জিলিং পৌঁছাতে গেলে অন্য আরেকটি গাড়ি ধরতে হবে। আজকের আমার এই ট্যুর প্ল্যানে আমি গ্যাংটক দিয়ে শুরু করব এবং দার্জিলিং দিয়ে শেষ করব। সেক্ষেত্রে আমি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটু অটো বা টোটো নিয়ে সোজা চলে যাব এসএনটি বাস স্ট্যান্ডে। ভাড়া নেবে কম বেশি মাথাপিছু 30 টাকা। এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার অনেকগুলো সরকারি বাস এবং বেসরকারি শেয়ার জিপ পাবেন। সরকারি বাসের ভাড়া পড়বে 150 টাকা আর শেয়ার গাড়ির মাথাপিছু ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা। এনজেপি থেকে গ্যাংটক পৌঁছাতে কম বেশি সময় লাগবে 5 ঘন্টা। আপনার গ্রুপে যদি লোকের সংখ্যা 6 থেকে 8 জন হয় তবে সরাসরি একটি বোলেরো বা টাটা সুমো জাতীয় গাড়ি রিজার্ভ করতে পারেন। ভাড়া পড়বে কম বেশি ছোটো গাড়ির ক্ষেত্রে 2500 থেকে 3000 টাকা আর বড় গাড়ির ক্ষেত্রে 3500 থেকে 4000 টাকা। তো গাড়ি আপনাকে গ্যাংটক শহরের আগে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে মূল শহরের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য ছোট 4 সিটের গাড়ি ভাড়া করতে হবে। ছোট 4 সিটের জন্য আপনার মাথাপিছু ভাড়া নেবে 80 টাকা। এবার বলবো কোথায় থাকবেন। মহাত্মা গান্ধী মার্গ, সংক্ষেপে এমজি মার্গ, এটি গ্যাংটকের মূল প্রাণকেন্দ্র। এর আশেপাশে প্রচুর পরিমাণ হোটেল এবং হলিডে হোম পাবেন। যারা বাজেট ট্রাভেলার তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গ্যাংটকের পেলিং ট্যাক্সি স্ট্যান্ডের আশেপাশে প্রচুর পরিমাণে বাজেট হোটেল পেয়ে যাবেন।
পিক সিজন ব্যতীত অন্যান্য সময় আপনারা গ্যাংটকে গিয়েও হোটেল বুক করতে পারেন, কিন্তু পিক সিজনে আসার আগে অবশ্যই বিভিন্ন হোটেল বুকিং ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুক করে আসবেন। কিছু বাজেট হোটেলের ফোন নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আপনারা হোটেলগুলোতে ফুডিং এবং লজিং একসাথে করতে পারেন, সেক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে 700 থেকে 800 টাকা, অথবা তো শুধুমাত্র লজিং নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া নেবে 1000 থেকে 1200 টাকা। এখন বলবো কিভাবে প্ল্যান করবেন। যে কোনো ভ্রমণের ক্ষেত্রে আমি প্রথমে 4 জন বা 8 জনের একটি গ্রুপ করে ঘোরার জন্য বলে থাকি। এভাবে ঘুরলে ভ্রমণের একটি মেজর খরচ গাড়ি ভাড়া অনেকটাই কম হয়। প্রথম দিন আশা করা যায় আপনারা মোটামুটি দুপুরের মধ্যে গ্যাংটক পৌঁছে যাবেন। তারপর হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আগামীকাল নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির যাওয়ার পারমিশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স এবং ফটো হোটেলে জমা দিয়ে দিন। বিকেলের দিকে গ্যাংটক রোপওয়েতে চড়ার জন্য বেরিয়ে পড়ুন। রোপওয়ের সাহায্যে দেওয়ারালি বাজার থেকে নামনাং স্টেশন পর্যন্ত পার্বত্য অঞ্চল দর্শন করে নিতে পারেন। পাখির চোখে গ্যাংটক শহরকে দেখতে বেশ সুন্দর লাগে। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ গ্যাংটক শহরের 360 ডিগ্রি ভিউয়ের সাক্ষী থাকতে পারেন। এছাড়াও আবহাওয়া ভালো থাকলে তুষার শুভ্র হিমালয়ের দর্শনও পেতে পারেন। সন্ধ্যাবেলাটা কাটান গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। মনের মানুষের সাথে একান্তে সময় কাটানোর জন্য এই জায়গাটি বেশ বেছে নিতে পারেন। গ্যাংটকের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হলো এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো দারুণ দর্শনীয় জায়গা হলো এই এমজি মার্গ। মাঝে বসার জায়গা, দুই পাশে সুসজ্জিত দোকানপাট, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সব মিলিয়ে একটা অন্যরকম স্বর্গীয় পরিবেশ। এমজি মার্গে মহাত্মা গান্ধীর খুব সুন্দর একটা মূর্তি স্থাপিত আছে। এই জায়গাটিতে বেশ কিছু বিখ্যাত রেস্টুরেন্ট এবং বার রয়েছে, যেখানে সুস্বাদু খাবার এবং ড্রিঙ্কস চেখে দেখতে পারেন, আর পরিশেষে টুকটাক শপিংও সেরে নিতে পারেন। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিন ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস যাওয়ার জন্য। এটি সম্পূর্ণ একদিনের ট্যুর। এর জন্য খরচ পড়বে শেয়ার কারে মাথাপিছু 800 থেকে 1000 টাকা, আর নাথুলা না গেলে 600 থেকে 800 টাকা। প্রথমে নিয়ে যাবে নাথুলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় অবস্থিত নাথুলা পাস। এই জায়গাটি বছরের বেশিরভাগ সময়ে তুষার দ্বারা পরিবৃত থাকে। ভারত এবং চীনের সীমান্ত অঞ্চলের প্রকৃতি তথা পর্বতের অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এরপর যাবেন নতুন বাবা মন্দির। ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগদান তিনি। 1968 সালে 22 বছর বয়সী হরভজন কর্মরত ছিলেন নাথুলায়। তার বছরখানিক আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর। তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় মারাত্মক ঠান্ডা, দুর্গম ও সংকীর্ণ। 1968 সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছাননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংয়ের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজনের বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। এরপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। তাকে সন্তু হিসাবে মানা হয় এবং বিশ্বাসীরা ওনাকে বাবা বা সাধু হিসাবে মানেন। সবশেষে দেখবেন ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের স্থানীয় নাম সোমগো। গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক। শীতকালে ছাঙ্গু লেকে জল জমে বরফ হয়ে যায়। লেকের চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্যই অন্যরকম। এখানে বেড়াতে আসা পর্যটকরা একবার হলেও ইয়াকের পিঠে চড়েন। ছাঙ্গু লেকের কাছে রোপওয়েতে চড়তে পারেন মাথাপিছু 325 টাকা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। তৃতীয় দিন
আজকের দিনটি লোকাল সাইট সিইং করার জন্য বড় 8 বা 7 সিটের গাড়ির পারমিশন দেওয়া হয় না। এক্ষেত্রে 4 সিটের ছোট গাড়ির পারমিশন দেওয়া হয়। গাড়ি ভাড়া নেবে 2000 থেকে 2500 টাকা, অর্থাৎ এক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে 500 থেকে 600 টাকা। এরপর একে একে দেখে নিন তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের মনোমুগ্ধকর দর্শন পাওয়া যায়। এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের রূপটা প্রত্যক্ষ করতে বেশ রোমাঞ্চকর লাগে। একটা নতুন দিনের সূচনা পর্ব থেকে সন্ধে নামার আগের মুহূর্তের প্রকৃতির মায়াবিনী রূপের প্রত্যক্ষদর্শী থাকতে পারেন আপনি। লাসা জলপ্রপাত, এটি তাশি ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। গ্যাংটকের বিখ্যাত পর্যটন স্পটগুলির মধ্যে একটি। লাসা ফলসটি হলো একটি ছোট্ট জলপ্রপাত যা রাস্তার পাশে থাকায় তাশি ভিউ পয়েন্ট থেকে আসার সময় দেখা যায়। লাসা জলপ্রপাতটি তিব্বতের পবিত্র পতাকা দ্বারা বেষ্টিত। এখানে পাহাড়ের সুন্দর দৃশ্যের সাথে ছোট জিপ লাইনিংও উপভোগ করা যায়। জিপ লাইনিংয়ের খরচ মাথাপিছু 100 থেকে 300 টাকা। যদিও লাসা জলপ্রপাতটি খুব বেশি পর্যটকদের আকর্ষণ করে না, তবে জায়গাটি সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি করতেও রাস্তার পাশে মশলাদার স্থানীয় খাবার খেতে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য থামতেই হবে আপনাকে। বনঝাঁকড়ি ওয়াটারফলস এবং পার্ক। গ্যাংটকের বনঝাঁকড়ি জলপ্রপাতটি প্রায় 100 ফুট উঁচু। এই জলপ্রপাতের কাছে একটি মন্দির রয়েছে। ভগবানের দর্শন করে পাহাড়ি গুহা পেরিয়ে পৌঁছে যান জলপ্রপাতের উদ্দেশ্যে। এই ঝর্ণার জল একত্রিত একটি ছোট্ট জলাশয় তৈরি হয়েছে। পাহাড়ি জলে নিজেকে ভাসিয়ে দেওয়ার প্ল্যানটা কিন্তু মন্দ হবে না। রুমটেক মনেস্ট্রি সিকিমের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বৃহত্তম মঠগুলির মধ্যে একটি রুমটেক গ্যাংটকের সুউচ্চ পাহাড়ে অবস্থিত। এটি গ্যাংটক থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত এবং চারপাশে সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। তথ্য অনুসারে এটি ভারতে নির্মিত প্রথম মঠ, যার ঐতিহ্যবাহী স্থাপত্য সবাইকে আকৃষ্ট করে এবং পরবর্তীকালে এটি ভারত জুড়ে নির্মিত বিভিন্ন মঠের মডেল হয়ে ওঠে। হনুমানটক বা হনুমান মন্দিরও সিকিমের রাজধানী শহরে অবস্থিত বিশিষ্ট মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরের চারপাশের প্রশান্তি এবং নির্মলতা এতটাই মায়াবী যে এটি আপনাকে এখানে কিছু সময় কাটাতে আকৃষ্ট করবে। হনুমানটক মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। গণেশটক হলো একটি ছোট্ট গণেশ মন্দির যা গ্যাংটক থেকে 7 কিমি দূরে 6500 ফুট উচ্চতায় অবস্থিত। পুরো গ্যাংটক শহরে একটি মনোরম দৃশ্য, রাজভবন কমপ্লেক্স এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখান থেকে দেখা যায় এবং একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য তৈরি করে। যাদের হাতে আরও 2-1 দিন বেশি সময় আছে তারা 3 দিন দুরাতে নর্থ সিকিম ট্যুর করে নিতে পারেন। সেক্ষেত্রে হোটেল সব পারমিশনের ব্যবস্থা করে দেবে। খরচ পড়বে কম বেশি মাথাপিছু 3500 থেকে 4000 টাকা। চতুর্থ দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিন আজকের গন্তব্য গ্যাংটক টু দার্জিলিং। পথে যেতে যেতে দেখে নেব লামহাট্টা ইকো পার্ক। লামহাট্টা ইকো পার্কটি হলো মূলত পাইন গাছের জঙ্গল দিয়ে ঘেরা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক। পরিবারের সাথে ভ্রমণে গিয়ে 2-3 ঘন্টা উপভোগ করার মতো আদর্শ একটি জায়গা। এই পার্কটির অন্যতম একটি আকর্ষণ হলো এর একদম বিপরীতেই বিশাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যার অসাধারণ সুন্দর দৃশ্য পার্কে বসেই উপভোগ করা যায়। এছাড়াও আপনি এখানে বসে উপভোগ করতে পারেন পাইন বনের সাথে মেঘেদের খেলা। হঠাৎ করে মেঘ এসে সম্পূর্ণ পাইন বনটিকে ঢেকে ফেলে রহস্যময় করে তোলার দৃশ্য আপনাকে নিঃসন্দেহে অবাক করে তুলবে। লামহাট্টা ইকো পার্ক ভ্রমণের প্রধান আকর্ষণ হলো পার্কটির উপরে অবস্থিত একটি প্রাকৃতিক জলাশয়। এই জলাশয়টি মূল পার্কের থেকে 800 মিটার উপরে অবস্থিত। এই 800 মিটার আপনাকে যেতে হবে হাইকিং করে। পাইন বনের ভেতর দিয়ে 800 মিটার হাইকিং করে উপরে ওঠার অনুভূতি এক কথায় অসাধারণ।
উপরের জলাশয়টি জল পরিশ্রুত না হওয়ার কারণে সেটি খুব একটা ভালো না লাগলেও উপরের কোলাহলীন নিস্তব্ধতা আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করবে। সাথে পাইন গাছের জঙ্গল দিয়ে উপরে ওঠা রোমাঞ্চকর অনুভূতি আপনার সাথে থেকে যাবে। বিকাল নাগাদ দার্জিলিং পৌঁছে দার্জিলিং ম্যালের আশেপাশে বা রেল স্টেশন বা চকবাজারের আশেপাশে প্রচুর পরিমাণে বাজেট হোটেল আছে। আগে থেকে বিভিন্ন সাইটের মাধ্যমে বুক করে নিতে আসতে পারেন বা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিছু বাজেট হোটেল এবং হলিডে হোমের ফোন নম্বর দেওয়া থাকবে, সেখান থেকেও বুক করে আসতে পারেন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলাটা ম্যালে সময় কাটান। আগামীকাল টাইগার হিল যাবেন সেটা হোটেলে বলে রাখবেন, হোটেল আপনাকে গাড়ির ব্যবস্থা করে দেবে। পঞ্চম দিন ভোর 5টা নাগাদ উঠে রওনা দিন টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিল থেকে সূর্যাস্ত দেখার অদ্ভুত সুন্দর দৃশ্য চোখে পড়ার মতো। আর পর্যটকরা এই পাহাড়ের শীর্ষ থেকে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার চমৎকার ভিউ দেখার সুযোগ সহজে হাতছাড়া করে না। টাইগার হিল থেকে প্রথমে চলে আসুন ঘুম স্টেশনে ও ঘুম মনেস্ট্রিতে। দার্জিলিংয়ে অনেক পুরনো মন্দির, বৌদ্ধমঠ এবং চার্চ আছে যেগুলি দেখার মতো। ঘুম মনেস্ট্রি এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতা অবস্থিত এই মঠে 15 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বুদ্ধ মূর্তি বর্তমান। পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশনটি হল ঘুম স্টেশন। এর পাশে একটি রেল মিউজিয়ামও আছে। এরপর চলে আসুন বাতাসিয়া লুপ। টয় ট্রেনের জন্য তৈরি একটি সরফিল রেলপথ হল বাতাসিয়া লুপ। এটি 1919 সালে চালু হয়েছিল। টয় ট্রেনের জয় রাইডে 10 মিনিটের জন্য ট্রেন এখানে থামে। এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্য যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের সম্মান জেনে একটি স্মৃতিসৌধ রয়েছে। এই স্মৃতিসৌধের পেছনে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত গিরিশৃঙ্গ দেখা যায়। সে এক অপরূপ দৃশ্য। পার্কটি সুন্দরভাবে সাজানো গোছানো। অনেকটা সময়ই আপনার কেটে যাবে এই পার্কে বসে। তারপর হোটেলে এসে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়ুন দার্জিলিং চিড়িয়াখানার জন্য, যার পোশাকি নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। 67 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে স্নো লেপার্ড ও রেড পান্ডার মতো বিরল প্রজাতির প্রাণীর দেখা পাওয়া যায়। চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এর ভিতরে রয়েছে হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড মিউজিয়াম। এছাড়াও এর মধ্যে আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এরপর যান হ্যাপি ভ্যালি টি এস্টেট। এটি দার্জিলিং শহরের দ্বিতীয় প্রাচীনতম চা বাগান। 440 একর জায়গা জুড়ে রয়েছে এটি। 2008 সাল থেকে বাগানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গাইড সহ এখানে ঘুরে আসতে পারেন। অবশ্যই চা কিনতে পারেন। এখান থেকে চা বাগানের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বিভিন্ন পোশাক পরে ছবিও তুলতে পারেন। এরপর দার্জিলিং রোপওয়েতে চড়তে পারেন। রোপওয়ে থেকে দার্জিলিংয়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। এরপর একে একে দেখে নিতে পারেন। সর্বপ্রথম দেখুন রাস্তার পাশে এভারেস্ট বিজয়ী তেনজিন নোরগের স্মৃতিস্তম্ভ তেনজিন রক। এটি লেবংকাট রোডে অবস্থিত বিশাল একটা শিলাখণ্ড। এটির নামকরণ করা হয়েছে তেনজিন নোরগের নামানুসারে, যিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। এরপর দেখুন যুদ্ধবিধ্বস্ত শরণার্থী কেন্দ্র তিব্বতিয়ান সেলফ হেল্প সেন্টার। এটি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে তিব্বতী শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র। এরা দলাই লামাকে অনুসরণ করে তিব্বত থেকে পালিয়ে আসার পর এটি 2রা অক্টোবর 1959 সালে প্রতিষ্ঠিত হয়। তিব্বতী হস্তশিল্পের উৎপাদন কেন্দ্রের প্রধান কার্যকলাপ এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উঁচুতে অবস্থিত মনোরম খেলাধুলার স্থান দার্জিলিং গোর্খা স্টেডিয়াম। পাহাড় ঘেরা সুন্দর স্টেডিয়ামটি পাখির চোখে দেখতে বেশ ভালোই লাগে। বিকালে ওই একই গাড়িতে করে বেরিয়ে আসুন পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, সঙ্গে রক গার্ডেন এবং গঙ্গা মায়া পার্ক।
রক গার্ডেন দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রক গার্ডেন অবস্থিত। এখানে সুন্দর ফুলের বাগানের পাশাপাশি বিভিন্ন উচ্চতায় পাহাড়ের গা ঘেঁষে বসার স্থান তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে সুন্দর ঝর্ণা। রক গার্ডেনের যাওয়ার রাস্তাটিও বেশ রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস। গঙ্গামায়া পার্ক রক গার্ডেন থেকে 3 কিলোমিটার নিচে গঙ্গামায়া পার্কটি অবস্থিত। জিএনএলএফের প্রতিবাদে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির নামে এই পার্কের নামকরণ। এখানে বোটিং ছাড়াও পর্যটকদের জন্য গোর্খা লোকনৃত্যের আয়োজন করা হয়। এছাড়া ম্যাল থেকে হাঁটা পথে দেখে নিন দার্জিলিং নাইটিঙ্গেল পার্ক। খুব সুন্দর সাজানো গোছানো এই পার্কটি ভীষণ ভালো লাগবে। ষষ্ঠ দিন সকালে উঠে পায়ে হেঁটে দেখে নিন ম্যালের কাছাকাছি অবস্থিত মহাকাল মন্দির। ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করুন। রাস্তায় যেতে যেতে একে একে দেখে নিন লেপচা জগৎ, জোড়পোখারি, নেপালের পশুপতি মার্কেট, গোপালধারা টি গার্ডেন, মিরিক, টিংলিং ভিউ পয়েন্ট। প্রথমে আসবে লেপচা জগৎ। ঘুম থেকে সুকিয়া পোখারি যাওয়ার রাস্তায় 6959 ফুট উচ্চতা অবস্থিত ঘন পাইন আর ওকে ছায়া সুনিবিড়ে ছোট্ট গ্রাম লেপচা জগৎ। যাবার রাস্তা যেন পটে আঁকা ছবি। লেপচা জগতে চারিদিকে নাম না জানা হরেক পাখির কিচিরমিচির, আর দিনের বেলাতেও হাজার ঝিঝি পোকার ডাক। আকাশ পরিষ্কার থাকলে এখানকার ভিউ পয়েন্ট থেকে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। লেপচা জগতের ভিউ পয়েন্ট যেতে পার্কিং প্লেস থেকে 5-7 মিনিট হেঁটে উপরে উঠতে হবে, যে পথটি পাইন বনের মধ্য দিয়ে অবস্থিত এবং পথটি সত্যিই মনোমুগ্ধকর। এর পরের গন্তব্য জোড়পোখারি। দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রায় 7400 ফুট উচ্চতায় পাশাপাশি 2টি লেক নিয়ে এই জোড়পোখারি। একটা সুন্দর পার্ক, পাহাড়ের ঢাল বেয়ে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা পাইনের সারি জায়গাটিকে অসাধারণ করে তুলেছে। সঙ্গে রয়েছে রঙিন বিভিন্ন পাহাড়ি ফুলের সমারোহ। ছবি, ভিডিও আর সেলফি তুলে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে একটি শিব মন্দির আছে, যেটা জায়গাটির পবিত্রতা আরও বাড়িয়ে তুলেছে। জোড়পোখারি কথার মানে জোড়া পুকুর বা জলাশয়। সুন্দর ছোট্ট পোখারিতে হাঁস খেলে বেড়াচ্ছে। জলাশয়টিকে ঘিরে বেঞ্চে বসার ব্যবস্থা রয়েছে। রোডোডেন্ড্রন, ম্যাগনোলিয়া আরও নানান পাহাড়ি ফুলে আশপাশ রঙিন হয়ে রয়েছে। আকাশ মেঘমুক্ত থাকলে একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে দার্জিলিং কার্শিয়াং শহর খুব পরিষ্কার দেখতে পাওয়া যায়। ভাগ্য খুব ভালো থাকলে বর্ষার সময় লুপ্তপ্রায় হিমালয়ান স্যালামান্ডার দেখতে পেলেও পেতে পারেন। সীমানা ভিউ পয়েন্ট, এটি নেপাল ও বাংলার সীমানা পয়েন্ট। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে দেখা যায় মানেভাঞ্জন। নেপালি কিছু মানুষজন নানান রকমের পসরা নিয়ে বসেছে। চেখে দেখতে পারেন ভুট্টা দিয়ে বানানো টফি, নারকেল, বাদাম গুড় দিয়ে হোমমেড চকলেট। কিন্তু এটা একটা গ্রেভইয়ার্ড, তাই এর পবিত্রতা রক্ষার দায়িত্ব আপনার। এছাড়া আকাশ ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। পশুপতি মার্কেট এবং মন্দির। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে 15 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই মার্কেট প্রকৃতপক্ষে নেপালে অবস্থিত। ভারতের নাগরিক যে কেউ যেতে পারে, কিন্তু সঙ্গে সরকারি পরিচয়পত্র থাকতে হবে। এখান থেকে প্রায় 1.5 কিমি দূরে কাঠমান্ডুর পশুপতি মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা আছে। হেঁটে যেতে পারেন বা একটা ছোট্ট গাড়ি মানে অল্টো বা অমনি ভাড়া করতে পারেন। যাওয়া আসা নিয়ে পড়বে 200 থেকে 300 টাকা। পশুপতি মার্কেটে প্রচুর বিদেশি পণ্য বিক্রি হয়। জামা কাপড়, জ্যাকেট, প্রসাধনী সামগ্রী, ঘর সাজানোর জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস প্রভৃতি বেশ সস্তায় পাওয়া যায়। খুব দরদাম চলে, বুঝে শুনে কিনবেন। এরপর আসবে গোপালধারা চা বাগান। এটি পশুপতি মার্কেট যাওয়ার পথে আর এক অন্যতম অনিন্দ্য সুন্দর চা বাগান। বাগানটির সৌন্দর্য আপনাকে মোহিত করবে, একথা নিঃসন্দেহে বলা যেতেই পারে। বাগানটির সামনের দোকান থেকে চায়ের স্বাদ নিতে ও কিনতে ভুলবেন না যেন। মিরিকের প্রধান আকর্ষণ সুমেন্দু লেক। লেকের একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা। এই দুটিকে একসাথে যুক্ত করেছে পায়েহাটা ব্রিজ, যা ইন্দ্রেণী পুল নামে পরিচিত। লেকটির চারিদিকে ঘিরে থাকা 3.5 কিমি লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘা রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়।
লেকের জলে বোটিং এবং ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণের ব্যবস্থা আছে। টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে 8 কিলোমিটার গেলে এই ভিউ পয়েন্টটি পড়বে। এখান থেকে চা বাগান এবং রাস্তার সুন্দর জিগজ্যাগ ভিউ পাওয়া যায়। সন্ধ্যার আগেই বা সন্ধ্যার পরপরই চলে আসুন এনজেপি স্টেশনে। সেখান থেকে হাওড়া বা শিয়ালদা যাওয়ার ট্রেন ধরে আসুন নিজের গন্তব্যস্থলে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটির শেষে পর্যায়ক্রমে দেওয়া রইল। আশা করা যায় ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রিপশন করতে কিন্তু কোনো পয়সা লাগে না, অথচ একটি লাইক ও একটি সাবস্ক্রিপশন আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।